দর্শক, এখন হচ্ছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের শুরুতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী। আমরা কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। দুই স্টক এক্সচেঞ্জে আমরা দেখছিলাম ব্যাপক দরপতন, এবং কোনোভাবেই আসলে এই দরপতন আসলে উত্তরণের আমরা যেতে পারছি না, এবং সবকিছু মিলিয়ে এই দরপতনের বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, নির্বাচনের ঠিক আগে এবং নির্বাচনের পরে হঠাৎ করে বেশ পুঁজিবাজার চাঙ্গা হয়ে যায়। মানুষের হয়তো একটা আশঙ্কা ছিল যে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, সেটা না হয় মানুষ চাঙ্গা হয়ে যায়, এবং এর পিছনে হয়তো কিছু ইন্ধনও ছিল যে মূল্য বাড়ানোর জন্য। তো এই যে সেই সময় খুব দ্রুত মূল্য বেড়ে প্রায় আমার মনে হয় 500 বা এই ধরনের পয়েন্ট যোগ হয়। তো এটা একটা দেখার বিষয় ছিল যে এই সময় এমন কোনো অর্থনৈতিক কারণে অথবা পুঁজিবাজারে তারল্য প্রবাহ বৃদ্ধির কারণে কিন্তু এটা ঘটে নাই। এটা ঘটেছে মানুষের একটা আশা বা মনস্তাত্ত্বিক একটা কারণে। সুতরাং এটা সাস্টেনেবল হয় কিনা এটা দেখা একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল, এবং অনেকে ধারণা করে হয়তো কেউ ইচ্ছা করেও এর পিছনে ইন্ধন জুগিয়ে আরো বৃদ্ধিটা ত্বরান্বিত করে সুযোগটা গ্রহণ করেছে। তো সেই শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে এটাকে সাস্টেইন করা যায়নি, এবং দরপতন পড়তে পড়তে প্রথম দিকে বেশ স্লো ছিল, ওঠা বাড়ার মধ্যে ছিল, সেটাকে আমি ভালোই বলবো, কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা নিম্নমুখী হতে শুরু করলো, এবং গত ফর কাপল অফ ডেজ 2-3 দিন থেকে বেশ মূল্য দ্রুত মানে পড়ে যাচ্ছে। তো এটা আমার মনে হয় দুটো কারণে ঘটতে পারে। দীর্ঘদিন ধরে মূল্য কমছে, ফলে মানুষের একটা আশাহত হয়ে গেছে, মানুষের একটা আশার শেষ সীমায় নিরাশায় পৌঁছে গেছে, এবং যে একটা আস্থার জায়গা, সেই আস্থার জায়গাটা বোধহয় নড়বড়ে হয়ে গেছে। এটা একটা প্রাথমিকভাবে আমি মনে করব, এবং একটা পর্যায়ে এসে এটা বর্তমানে গতকাল এবং আজকে যেভাবে দরপতন হচ্ছে এটার কোনো যুক্তিসঙ্গত কোনো কারণ নেই। কারণ পুঁজিবাজার বর্তমানে যে পর্যায়ে আছে, এখান থেকে ফার্দার পড়ে যাওয়ার পতনে আর কত তলানিতে যাবে, এবং এই বর্তমানে যে মূল্য আছে এটা বৃদ্ধি পাওয়ার সুযোগ আছে, কিন্তু এখানে কমে যাওয়ার আর কোনো যৌক্তিক কারণ নেই। তারপরেও যদি কমে যেয়ে থাকে, এটা একটা প্রধান কারণ হচ্ছে যে দীর্ঘদিন পতনের কারণে আস্থারটা নষ্ট হয়ে গেছে, একটা আস্থার সংকট সৃষ্টি হয়েছে, এবং আমার মনে হয় এখন খেয়াল রাখা উচিত এই আস্থার সংকটটা যেন প্যানিকে পরিণত না হয়। স্যার, আরেকটি জায়গায় যেতে চাই যে দীর্ঘদিন ধরে যেটি আলোচনা হচ্ছে, এবং বিশেষ করে যে নিম্নমুখী প্রবণতাটা কন্টিনিউ বেশি করার পর বেশি আলোচনা আসছে যে একদিকে তারল্য সংকট, বিশেষ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তা, এবং সেই সাথে সেকেন্ডারি মার্কেটের সঙ্গে আবার আরেকটি বিষয় এখন চলে আসছে যে প্লেসমেন্টের যে ব্যবসার কারণে তারল্য সংকট আরো প্রভাবিত হয়েছে। এই জায়গাগুলো আপনি কিভাবে দেখেন? আমি এটা শুনেছি, আমার কাছে এমন কোনো প্রমাণ নাই যে এ ধরনের ঘটনা ঘটছে, বাট এটা সবাই বলছে, আমিও খবরের কাগজে দেখেছি বা আলোচনায় শুনি যে প্লেসমেন্ট বাণিজ্য হচ্ছে, বা যদি হয়ে থাকে এটা খুব দুঃখজনক। তবে এইটা যে একটা একমাত্র কারণ, প্রধান কারণ এটা আমার মনে হয় না। তার কারণ এত অল্পে পুঁজিবাজারে যদি তারল্য আসতে থাকে, প্রবাহ যদি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু এই সমস্ত ছোটখাটো কারণে এটার দাম এভাবে পতন ঘটবে, এটা খুব যৌক্তিক কথা নয়। তবে যদি হয়ে থাকে কিছু প্রভাব থাকতেই পারে, এবং সেটা অবশ্যই বন্ধ করা উচিত। এবং যারা পুঁজিবাজারে প্লেসমেন্ট করছে, এটা আমার ঠিক, যদি বাজার কি হবে 1 বছরের জন্য এটা লক-ইনে থাকবে, 1 বছর পরে সেই পার্টিকুলার শেয়ারের দাম কি হবে এটা তো আমরা কেউ জানে না, যে কি প্লেসমেন্ট কেউ জানে না, খারাপও হতে পারে, এবং প্লেসমেন্ট মানে একটু বেশি দামে কিনতে হচ্ছে। তো 1 বছর পরে এই যে ঝুঁকি, এটা মানুষ খুব বেশি নেবে বলে আমার তো মনে হয় না। অ্যাটলিস্ট যৌক্তিক একজন মানুষ এটার জন্য ঝাঁপিয়ে পড়বে, এটা আমার মনে হয় না। কারণ বর্তমানে যে ধরনের দামে বিক্রি হচ্ছে, তার থেকে দেখা যায় দামটা কিছুদিন পরে কমতে থাকে,
এবং অর্ধেকেরও বোধহয় বেশি শেয়ারের দাম ইস্যু প্রাইস থেকেও কমে গেছে। সেই পরিস্থিতিতে একজন লোক 1 বছরের জন্য ঝুঁকি নিয়ে একটা প্লেসমেন্ট শেয়ার কিনবে, এটা খুব এটির একটি বড় প্রভাব বাজারে চলে আসছে, সেরকমও তো বলা যাচ্ছে না। এইটা আমি বাজারের চিত্র কিন্তু সেটি পুরোপুরি সাপোর্ট করে কিনা আমি জানি না। এটার ব্যাপারে স্যার কিছু দর্শক ফোন রয়েছে, আমরা নিয়ে নিতে চাই। প্রিয় দর্শক, নাম বলে প্রাসঙ্গিক প্রশ্নটি করবেন সংক্ষেপে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মতিউর রহমান রাজা বলছিলাম বরিশাল থেকে। ফারুক স্যারের কাছে আমার একটা প্রশ্ন, যে আস্থা এবং বিশ্বাস এরকম পর্যায়ে আসছে আমাদের এই মার্কেটে। আমি আজকে 2008 থেকে এই বাজার, আমার মতন আমার বন্ধু বান্ধব যারা আছে, আমি একটি লোক খুঁজে পেই নাই যে এই মার্কেট থেকে তারা বেনিফিট নিয়ে যেতে পারছে। মেইন চালান আছে 10 বছর পরেও। এই যদি অবস্থা থাকে তাহলে আস্থা বিশ্বাসের কোথায়? আরেকটা কথা, স্যারে তো বিএসসি চেয়ারম্যান ছিল এক সময়। এই যে সিএনএ টেক্সটাইল, দুনহাই টেক্সটাইল, এই শেয়ারগুলি মার্কেটে এখনকার যে বর্তমানে যারা আছে বিএসসি চেয়ারম্যান, সে তো এই করছে, রিকমেন্ড করার পরে আসছে মার্কেটে। এখন এরকম অবস্থা যে ঢাকা ডিএসসি থেকে কমিটি গেছে, তাদের অফিসও বন্ধ, তাদের ফ্যাক্টরিও বন্ধ। এখন বিনিয়োগকারী যে ইনভেস্ট করছে, বিনিয়োগকারী কোথায় যাবে? জি ধন্যবাদ রাজা ভাই, খুবই ভালো প্রশ্ন ছিল আপনার। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, ফিরে এসে আলোচনা করার চেষ্টা করছি। দর্শক, একটা বিরতি নিচ্ছে, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্বাগত আবারও 21শে বিজনেসে। দর্শক, 21শে বিজনেসের এই পর্বটি দেখছেন মেট্রো সিম সিমেন্টের সৌজন্যে। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকীর সঙ্গে। আমরা তার সাথে আলোচনায় ফিরছি। আরো কিছু দর্শক অনেকক্ষণ ধরেই ওয়েট করছেন। প্রিয় দর্শক, নাম বলে দ্রুত প্রশ্ন করবেন। হ্যালো হ্যালো, জি শুনছি। আমি মতিঝিল থেকে বলছি। জি বলেন। আমি হাবিবুর রহমান মতিঝিল থেকে বলছি। শুনছি, আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, আমরা শুনছি দর্শক, আপনার প্রশ্নটি করে ফেলুন। হ্যাঁ, আমি আমাদের কি পথে বসানোর মতো আর কি করতে আপনাদের আছে? কত আর পথে বসাবেন? হ্যাঁ, আর কত এই যে খাইলের মতো লোক কেন এখন চেয়ারম্যান যাচ্ছেন? এই যে ফারুক সাহেব আছেন, সচিব, এই সমস্ত লোক কে পথে বসিয়েছে আপনাদেরকে বলবেন? আমরা কি এখন কি কে পথে বসিয়েছে একটু বলবেন? আর এই আর বিক্ষোভ দরকার নাই আপনাদের এই টিভিতে। আমি বুঝতে পারছি না আসলে আপনি কি বলছেন। আমরা আশা করব এই আলোচনায় ফিরে আসবো। তবে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, বাজার খারাপ পরিস্থিতি আমরা বুঝতে পারছি, কিন্তু আপনাকে পুঁজিবাজারে আসার জন্য ফারুক স্যারও অনুরোধ করেননি, আমরা 21শে টেলিভিশন অনুরোধ করেননি। আপনি নিজে এসে ক্ষতিগ্রস্ত হলে কাউকে দোষ চাপাবেন, সেটি কতটুকু যুক্তিযুক্ত আপনি নিজে চিন্তা করবেন। লাভটা যেরকম আপনার, ক্ষতিরও আপনার। আমরা আলোচনায় ফিরছি। বিরতির আগের যে প্রশ্নটি ছিল, রাজা ভাই বলছিলেন যে এই যে বাজারের দীর্ঘমেয়াদে একটা অস্থিরতার কারণে তারা আস্থার সংকটে যাচ্ছে, এবং সেই সাথে এই যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে, ভালো পরিস্থিতি নিয়ে আসছেন, একটা সময় আর দাম পাচ্ছেন না, কোম্পানি হারিয়ে যাচ্ছে। বিসিসি অনুমোদন দিচ্ছেন, কিন্তু এই জায়গায় বিসিসি দায়িত্ব কতটুকু পড়ে? দেখেন, এটা এই যে প্রশ্নটা, যে যেগুলো আইপিও আসছে, মূল প্রশ্নটা হচ্ছে যেগুলো আইপিও গত কয়েক বছরে এসেছে, এর মধ্যে মান নিয়ে, কোয়ালিটি নিয়ে প্রশ্ন আছে, এবং যে কারণে দেখা যাচ্ছে যে অনেক কোম্পানির পরবর্তীকালে পারফরম্যান্স ভালো নয়, এবং বিনিয়োগ যারা এখানে করেছেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এটা যেহেতু দু একটা কোম্পানি হয়তো হতে পারে, কিন্তু যেহেতু বেশ অনেকগুলো কোম্পানির একই ধরনের ঘটনা, যে ইস্যু প্রাইস থেকে দাম কমে গেছে এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিনিয়োগকারীরা, সুতরাং ব্যাপারটা কিন্তু গভীরভাবে পর্যালোচনা করা উচিত কেন এটা ঘটছে। আমাদের প্রাথমিকভাবে আমরা দেখেছি যে আইপিও যেগুলো এসেছে, এই কোম্পানির অনেকগুলোর মান ঠিক যে পর্যায়ে হওয়া উচিত সেটা হয়নি, এবং একটা প্রশ্ন থেকে যায় যে এই কোম্পানিগুলোকে আদৌ আইপিওতে নিয়ে আসা উচিত হয়েছে কি হয়নি। এবং একজন প্রশ্নকর্তা বলেছেন যে সেগুলো নাকি অফিসে খুঁজে পাওয়া যায় না, দু একটা, আমি জানি না। এগুলো এসছে, তথ্য প্রমাণ এসছে, বিসিসি কমিটি করেছেন, তাদের সাইনবোর্ডও পাওয়া হতে পারে। আমরা অনেক তথ্য প্রমাণ পেয়েছি। যে একটা আইপিও আসে, অনেকে কিন্তু এর সঙ্গে জড়িত, মানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং থেকে শুরু করে, অর্থাৎ অডিটর থেকে শুরু করে ইস্যু ম্যানেজার, আন্ডাররাইটার, এক্সচেঞ্জ, এসিসি, সবাই এর সঙ্গে জড়িত থাকে। সুতরাং আপনি এককভাবে এসিসি দায়িত্ব, মানে যে রেসপন্সিবিলিটি দিলে কিন্তু এটা তাদের প্রতি সুবিচার করা হবে না। সবারকেই দায়িত্ব কালেকটিভলি নিতে হবে, এবং এটা অনস্বীকার্য যে বেশ কিছু
আইপিও এসে গেছে যেটা মানসম্মত নয়, এবং বাজারের যে আস্থার পরিবেশ নষ্ট হয়েছে এটার একটা প্রধান কারণ কিন্তু এটা, যে যে সমস্ত গত 8-10 বছরে যে কোম্পানিগুলো এসছে, প্রায় 100টা কোম্পানি হয়তো এসছে, এগুলো বেশিরভাগই দরপতন ঘটেছে এবং বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের সে আসার জায়গাটা, যে নির্ভরতার জায়গাটুকু নড়বড়ে হয়ে গেছে এবং এটা সামগ্রিকভাবে বাজারে প্রতি একটা নেতিবাচক প্রতিফলন ঘটেছে কিন্তু। এবং আমার মনে হয় যে এটা কেন ঘটলো এবং ভবিষ্যতে যেন না ঘটে, কিভাবে মানসম্মত কোম্পানি শুধু আনা যায়, মানে সব কোম্পানি একেবারে টপ কোম্পানি হবে এটা আমি বলছি না, কিন্তু মোটামুটি ভালো এবং টপ সব ধরনের কোম্পানিকে নিয়ে আসার চেষ্টা করতে হবে। এবং যেই কোম্পানিগুলো এরকম অবস্থায় যে আসার পরেই তাদের পারফরমেন্স খারাপ হতে থাকে, এই ধরনের কোম্পানিকে আরো দেখে শুনে নিয়ে আসার বা আমার মনে হয়। এখানে আরেকটু যেতে চাই যে এই যে বাজারে আসলো খারাপ পারফরমেন্স, ভালো পারফরমেন্স নিয়ে খারাপ পারফরমেন্স হওয়া শুরু করলো, সেই জায়গাটায় আরো কিছু জবাবদিহিতার জায়গা তৈরি করা যায় কিনা। এবং তার সাথে আরেকটি জায়গা আমি যোগ করতে চাই যে বিনিয়োগকারী ভাই বলছিলেন যে তারা সর্বশান্ত হয়ে গেছেন, পথে বসে গেছেন। এখন আমরা প্রায়শই দেখছি যে কোম্পানিগুলো আসছে 10 টাকা বর্ধিত মূল্যের অনুমোদন নিয়ে 70-80 টাকায় অনেকে কিনছেন। বা এই যে বুক বিল্ডিং পদ্ধতিতে আমরা আজকে দেখছি স্কয়ার নিট কম্পোজিট, এটি যে হচ্ছে যে অবস্থান, সেই অবস্থানে আরো এরকম অনেক উদাহরণ আছে যে দ্বিগুণ 3 গুণ হয়ে গেছে। এই জায়গাগুলো আসলে কারা নিয়ন্ত্রণ করবেন? এখন কেউ যদি শুরুতে এই ধরনের দামে কিনে ফেলেন, সে দায়িত্ব কার? না, দেখেন যে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যে ধরনের যে ইস্যু প্রাইস, তার উপরে একটা যুক্তিসঙ্গত পর্যায়ে কেনা হয়েছে এবং সেখানে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনি বিনিয়োগকারীকে দোষ দিতে পারেন না, কারণ এই একটা মূল্য নির্ধারিত হয়েছে যেটা বিভিন্ন এজেন্সি এটা পরীক্ষা করেছে, তারপরে বাজারে এটা ছাড়তে দিয়েছে এবং সে হয়তো 50 টাকাটা 60 টাকায় কিনেছে বা 65 টাকায় কিনেছে, তারপরেও যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, এবং হয়েছে কারণ অনেক কোম্পানিরই ইস্যু প্রাইস থেকেও দাম কমে গেছে, সুতরাং বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দায়িত্ব সবাইকে নিতে হবে যারা যারা ইনভলভ আছে, এবং ভবিষ্যতে যদি না হয় এরকম, এটা দেখতে হবে। আর কিছু আছে যেটা আপনি প্রথমেই বললেন যে ইস্যু প্রাইস 10 টাকা 70 টাকায় কিনে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে আমি বিনিয়োগকারী ভাইদেরকে বলবো যে আপনাদেরকেও এখানে দায়িত্ব নিতে হবে। আপনি যেটা অনুমোদনই পেল 10 টাকায়, 10 টাকায় যেটা অভিহিত মূল্য, সেটা আপনি যদি 70 টাকায় কিনে লস হয়, তাহলে আপনি লসের পরে ফারুক স্যারের দোষ হয়ে যাবে, একুশে টেলিভিশনের দোষ হয়ে যাবে, বা অন্যান্য গণমাধ্যমের দোষ হয়ে যাবে। সেই দায়িত্ব তো আপনাকে নিতে হবে যে আপনি কেন নিলেন। 10 টাকার শেয়ার যদি 15 টাকায় কিনে আপনার লস হয়, সেটা একটা পরিস্থিতি। আর 10 টাকার শেয়ার 70 টাকায় কিনবেন, সেখানে তো লস হতেই পারে। ঝুঁকি আপনি নিয়েছেন, কেউ আপনাকে কিনতে বলে নাই। স্যার এই জায়গাটা আমি আরেকটু যেতে চাই যে এই যে আমরা উদাহরণ হিসেবে আজকে যে স্কয়ার নিট কম্পোজিট 45 টাকায় বুক বিল্ডিং প্রাইসে এসে, আর স্কয়ার নিট আমরা দেখছি 49 টাকায় লেনদেন হচ্ছে। কিন্তু ওই যে আমি যেটি বলছিলাম যে এমনও উদাহরণ আমরা দেখছি যে 10 টাকায় অভিহিত মূল্যে এসে 80, 90, 100 ছাড়িয়ে গেছে। এই যে ছাড়িয়ে যাওয়ার জায়গাটা আসলে অনেক সময় আমাদেরকে আপনার প্রশ্নের সম্মুখীন হয় যে বিসিসি কি করছে, বিসিসি এখানে কি করবে? না, বিসিসির তো কিছু এমন কিছু করার নাই। আর এই প্রাইস ডিসকভারি কিন্তু আসলেই বাজারে লেনদেন শুরু হওয়ার আগে, যেটা এই প্রাইস ডিসকভারিটা কিন্তু বড় কঠিন কাজ। আগেই খুব বলা মুশকিল যে এটা বাজারে লেনদেন কত টাকায় হতে পারে। এবং বর্তমানে আবার যে বুক বিল্ডিং পদ্ধতি আছে, সেটা বোধহয় আরও কিছু আবার সংস্কার করার প্রয়োজন দেখা দিয়েছে। কারণ এখন বর্তমানে যে লোয়েস্ট প্রাইসে দেওয়া হচ্ছে, লোয়েস্ট কোটেশনে, এতে করে অনেকে হয়তো দায়িত্বহীনভাবে চড়া দাম দিচ্ছে পাওয়ার জন্য, কারণ তো জানে যে কাট অফ প্রাইসে তো আমি পাবোই। তো এই ব্যাপারটা কোনো রিভিশন করা দরকার কিনা, এটা এসএসসি চিন্তা করে দেখতে পারে, হয়তো তারা চিন্তা করছে অলরেডি। তো এবং বুক বিল্ডিংয়ের যেন এটা মিসইউজ না করা যায়, এটা বারবার মিসইউজ হয়েছে, কিন্তু আজকে না, বহু আগে থেকে, এটা যেন মিসইউজ না হয়। এবং এই যে বিনিয়োগকারীরা কিন্তু প্রোটেকশন দাবি করতেই পারে যে এটার মিসইউজ থেকে এটা তারা প্রোটেক্টেড যেন থাকে, এবং এটা কিন্তু এসএসসির দায়িত্ব যে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা। সেই জায়গাটা একটু পুনরায় দেখা যেতে পারে। কিন্তু যেইখানে বিনিয়োগকারীদেরকে আমি বলবো যে অনেক সময় এই যে 10 টাকার শেয়ার 70 টাকা হয়ে যায়, এর পিছনে কোনো মহল কাজ করছে কিনা সেটাও চিন্তা করে দেখতে হবে। এটা এসএসসিকেও দেখতে হবে।
যে হঠাৎ করে শুধু নতুন শেয়ার না, পুরনো ভালো শেয়ার নয়, এ ধরনের জিনিস শেয়ারও আমরা দেখছি যে 800 টাকা, মানে 70 টাকা 80 টাকা শেয়ারের দাম হয়ে যাচ্ছে 150 টাকা 200 টাকা। আবার এই যে মন্নু স্ট্যাফলের নাকি একটা শেয়ার, এটা তো 5,500 টাকা দাম হয়ে গেল, এখন বোধহয় আবার 1500 টাকা বা এরকম দাম নেমে আসছে। অনেক সময় এসিসি এগুলোকে আমরা দেখছি তদন্ত করছেন, হয়তো বা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন, জরিমানা করলেন 50 লক্ষ টাকা। এই জায়গাটায় স্যার পরিবর্তন প্রয়োজন আছে কি? তদন্ত করে তারা কি পেলেন এটা তো আমরা বুঝতে পারছি না। দিস শুড বি ভিজিবল। তদন্ত রিপোর্ট এটা তো বিনিয়োগকারীদের সামনে আসতে হবে, তথ্যটি আসলে সত্য কি মিথ্যা, বা যে তদন্ত করে আমরা এটা পেয়েছি, তাহলে না আমি বলবো যে একটা ট্রান্সপারেন্ট, স্বচ্ছতা থাকবে। তদন্ত করে কি পেলো না পেলো আমরা জানি না। একটা নাম করা, একটা নাম কবাস্তে একটা পেনাল্টি করলো, শেষ হয়ে গেল। আমার জানার অধিকার আছে, বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে আমি যদি 50 লাখ টাকা জরিমানা হয়, সমস্যা আমার তো জানার অধিকার আছে যে আপনি ইনকোয়ারি করে কি রেজাল্ট পেলেন, কেন জরিমানা করলেন, সত্যি ছিল কিনা। হ্যাঁ, তো এই জায়গাটা আরো স্বচ্ছ হওয়া দরকার। এবং আমি বুঝতে পারছি না, তারা অনেক দাবি করা হয়েছিল যে লেটেস্ট সফটওয়্যার এসছে, এখন সার্ভিলেন্স অনেক ইমপ্রুভ করে যাবে, এখন আর এই ধরনের অনিয়ম হবে না। কিন্তু আমি আগের সঙ্গে এখন তুলনা করলে খারাপ ছাড়া ভালো তো আমি দেখছি না। তাহলে এই ক্যাটাগরিতে উন্নতি, এত সার্ভিলেন্স সফটওয়্যার, এত বিনিয়োগ করে আসলে আমরা বাজার কতটুকু উপকৃত হলো বুঝতে পারছি না। এই জায়গায় প্রশ্ন চলে আসে। আমরা আশা করব বিনিয়োগকারীদের এই জায়গাগুলো, এবং আপনি জানেন স্যার আজকে একটি জরুরি বৈঠক রয়েছে বাজার সংশ্লিষ্ট সকলকে নিয়ে ডিবিএর সঙ্গে, এবং আমরা সংবাদ সম্মেলন করবেন তারা সবকিছু মিলিয়ে। তবে এই যে পরিস্থিতি, আমরা আশা করব সংশ্লিষ্ট সকলেই এখানে সতর্ক হবেন। পুঁজিবাজারের, অর্থনীতির অন্যান্য সূচকের সঙ্গে পুঁজিবাজারের কি এমন খারাপ অবস্থা হয়েছে সেই জায়গাটা নিয়ন্ত্রণ করার চেষ্টা। তবে শেষ দিকে এসে আবার অনুরোধ থাকবে বিনিয়োগকারী ভাইদের প্রতি বা বোনদের প্রতি, দেখে শুনে বুঝে বিনিয়োগ করেন। আমরা কেউ আপনাদেরকে বলছি না এসে বিনিয়োগ করুন, ঝুঁকিতে পড়ুন। আপনার বিনিয়োগ, আপনার ঝুঁকি, সবকিছুই লাভ আপনার, সেই জায়গাটা সতর্ক থাকবেন। স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানাদিক করণী নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান জনাব ফারুক আহমেদ সিদ্দিকী। দর্শক, এবার নিচে আরো একটা বিরতি, বেলা 1:30 পরে ফিরে আসবে একুশে বিজনেস। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।